আজকে আমরা ইন্ডিয়ান রিভার ডিটেলে আলোচনা করব। ভারত খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা অংশ। তো ভারতের এতটাই বেশি, প্রচুর নদ নদী রয়েছে, বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়, উত্তরে হিমালয় রয়েছে, এছাড়াও অনেক সুউচ্চ পর্বত, মালভূমি এই সমস্ত থাকার কারণে যথেষ্ট নদ নদী রয়েছে। তো আমরা মূলত দুটো ভাগে আলোচনা করে থাকি নদ নদী সংক্রান্ত বিষয়গুলো, উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদী, এভাবে আমরা আলোচনাটা করে থাকি। তো যখন আমরা উত্তর ভারতের নদ নদী দিয়ে শুরু করি, সবার উপরে কিন্তু রয়েছে, একদম উত্তরে রয়েছে সিন্ধু। সিন্ধু এবং তার উপনদীগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শুধু উপনদী রয়েছে, এই পরপর রয়েছে এটা শুধু নয়, এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের প্রশ্ন হয়ে থাকে। তো আমরা পরপর আলোচনা করব। একদম প্রথমেই এখানে আমরা দেখছি সবার উপরে রয়েছে সিন্ধু। সিন্ধু উৎপত্তি হয়েছে তিব্বতের কাছে, মানস সরোবরের কাছে, সিংখাবাব হিমবাহ থেকে। তারপর এটা চলে গেছে উত্তর পশ্চিম দিকে, ট্রান্স হিমালয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পরে লাদাখ এবং জাস্কার পর্বতের মধ্য দিয়ে এটা কিন্তু এগিয়েছে, লেহ শহরের ওপর দিয়ে গেছে, তারপর এখানে জাস্কারের সাথে মিলিত হয়েছে, তারপর কিছুটা দক্ষিণ দিকে বাঁক নিয়ে পাকিস্তানের প্রবেশ করেছে, তারপর একেবারে করাচি পর্যন্ত গিয়ে আরব সাগরে পড়েছে। তো সিন্ধুর যে মোট দৈর্ঘ্য সেটা কিন্তু, যদিও এর যে দৈর্ঘ্যপথ সেটা মোটামুটি 800 কিলোমিটার মতো, এবং সিন্ধুর বাম তীরে 5টা প্রধান উপনদী রয়েছে: শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এবং বিতস্তা। তো এখানে অনুযায়ী মনে রাখতে হবে কোনটার পর কোনটার রয়েছে, এটা থেকে কিন্তু প্রশ্ন হয়। তো একেবারে উপরে রয়েছে সিন্ধু, তারপরে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ। বিয়াস এখানে বিপাশা তাও বলে থাকে, চেনাব হচ্ছে চন্দ্রভাগা। তো এই হচ্ছে এর অর্ডার, সিকোয়েন্স, পরপর। উৎসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রথমত বিতস্তা বা ঝিলাম। ঝিলামের উৎপত্তি হয়েছে কোথায়? ভেরিনাগ প্রস্রবণের কাছে। এখানে ঝিলাম আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর শহরে হয়েছে ভেরিনাগ প্রস্রবণ। তো এটা প্রবাহিত হওয়ার পরে শতদ্রুতে কিন্তু এটা মিলিত হয়েছে, শতদ্রুর সাথে মিলিত হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঝিলাম শ্রীনগরের ওপর দিয়ে গিয়েছে, কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গিয়েছে। তারপরে চেনাব বা চন্দ্রভাগা, উৎস কোথায়? বড়লাচা পাস, লাহুল স্পিতি উপত্যকার কাছে বড়লাচা পাসের কাছে চন্দ্রভাগা বা চেনাবের উৎপত্তি হয়েছে, তারপর সেটা শতদ্রুতে গিয়ে মিলেছে। তারপর রয়েছে ইরাবতী বা
তো এটা রোটাং পাস গিরিপথ, হিমাচল প্রদেশ, সেই রোটাং পাসের কাছে চন্দ্রভাগাতে গিয়ে মিলিত হয়েছে। স্যার কেটে কেটে যাচ্ছে, কথা ভালো শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন না? বাকিরা একটু বলবেন। কথা কেটে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ কয়েকটা স্যার শুনতে পাচ্ছি, আবার বন্ধ হয়ে যাচ্ছে। কিছুটা শোনা যাচ্ছে, কিছুটা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা সম্ভবত মাইকটাতে কিছু এখন প্রবলেম শোনা হচ্ছে, যাচ্ছে। সম্ভবত মাইকে কিছু প্রবলেম হয়েছে। মানে একেবারেই কি বোঝা যাচ্ছে না? স্যার এবার শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে স্যার। এখানে আমি ইরাবতীর কথা বলছিলাম, রাভি বা ইরাবতী, রোটাং গিরিপথের কাছে উৎপন্ন হয়েছে। তারপরে রাভি যদি আমরা উৎসটা দেখি, এ দুটো প্রায় কাছাকাছি, রোটাং পাসের কাছে, এবং বিপাশাও শতদ্রুতে গিয়ে মিলিত হয়েছে। তারপরে শতদ্রু, শতদ্রু কিন্তু আবার দেখা যাবে রাক্ষসতাল সরোবরের কাছে তৈরি হয়েছে। তারপরে এটা ভারতে প্রবেশ করেছে সিপকিলা গিরিপথ, সিপকিলা গিরিপথের কাছে, এটা গিরিপথের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে শতদ্রু, এবং তারপরে এটা আবার প্রবাহিত হয়ে চলে গেছে পাকিস্তানে। ভাকরা নাঙ্গাল বাঁধ, সেটা এই শতদ্রুর ওপরে রয়েছে। আচ্ছা, এবার এটা আমরা এই নদীগুলোর উৎস সম্পর্কে জানলাম, এবং এই যে পরপর সিকোয়েন্সের কথা বলছি আপনাদের, সিকোয়েন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওপর থেকে নিচে, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। এর সাথে সাথে কোনটা কোন দোয়াব অঞ্চল, এই যে প্রত্যেকটা মাঝের যে অংশ, দুই নদীর মধ্যবর্তী যে উর্বর উপত্যকা, সেটাকে আমরা দোয়াব অঞ্চল বলি। তো এখানে কোনটা কোন দোয়াব, যেমন এই বিপাশা এবং শতদ্রু, এই যে বিপাশা এখানে রয়েছে এবং এখানে সুতলেজ বা শতদ্রু, এর মাঝখানের যে দোয়াব, সেটাকে বলা হয় বিস্ত, বিস্ত দোয়াব। রাভি এবং বিয়াসের মধ্যে এই যে দোয়াব, এই যে দোয়াব অঞ্চল, এটাকে বলা হয় বারি দোয়াব, বারি। চন্দ্রভাগা আর রাভির মধ্যে যে দোয়াব, সেটাকে বলা হয় রেচনা। ঝিলাম এবং চন্দ্রভাগার মধ্যে যে দোয়াব অঞ্চল, সেটাকে বলা হয় ছাজ। সিন্ধু এবং ঝিলামের মধ্যে যে দোয়াব অঞ্চল, সেটা হচ্ছে সিন্ধু সাগর। তাহলে সিন্ধু সাগর, ছাজ, রেচনা, বারি, বিস্ত। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এগুলো পরপর দোয়াবাঞ্চলগুলো হলো। আচ্ছা, এই সিন্ধু এবং শতদ্রু, এই দুটো আমরা যদি দেখি, বাকিগুলো সব হিমালয়ের তৈরি হয়েছে। এগুলো কিন্তু উৎপত্তি হয়েছে তিব্বতে, ভারতে প্রবেশ করেছে, হিমালয়কে কেটে এরা কিন্তু প্রবাহিত হয়েছে। অর্থাৎ এইগুলো হচ্ছে পূর্ববর্তী নদী, হিমালয় উৎপত্তির আগেই কিন্তু এদের অস্তিত্ব ছিল। হিমালয়ের উৎপত্তির সাথে সাথে এরা কিন্তু তাদের
প্রবাহটা বজায় রেখেছে, সেই জন্যে আমরা এই নদীগুলোকে পূর্ববর্তী নদী বলে থাকি। এখানে আরও কিছু নদী আছে, যে সমস্ত নদী আমরা এখানে ছবিতে দেখলেই বুঝতে পারবো, যেগুলো হিমালয়কে পার করে হিমালয়ের ওপারে তৈরি হয়েছে। একটা নদী সেটা হিমালয়ের ওপারে তৈরি হলো কি করে? হিমালয়ের উৎপত্তির পরে হলে তো ওপারে তৈরি হয়ে পারে আসতে পারতো না। এরা হিমালয়ের উৎপত্তির আগে থেকেই ছিল। এখানে গণ্ডক, ঘরঘরা, কোশি, ব্রহ্মপুত্র, এখানে শতদ্রু, সিন্ধু, এরা হিমালয়ের উৎপত্তির আগেই ছিল। হিমালয়ের উৎপত্তির সাথে সাথে ক্ষয়কাজ বজায় রেখে এরা এদের অস্তিত্বটাকে বজায় রেখেছে। এই জন্য আমরা এই নদীগুলোকে পূর্ববর্তী নদী বলে থাকি। এখন অনেকে গঙ্গাকে বলেন পূর্ববর্তী নদী। গঙ্গা কখনোই পূর্ববর্তী নদী নয়, কারণ গঙ্গা হিমালয়ের গ্লেসিয়ার থেকে তৈরি হয়েছে, হিমালয়ের উৎপত্তির পরে তৈরি হয়েছে। এখানে আমরা ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি, ওপার থেকে মানে হিমালয়ের ওপারে তৈরি হয়ে এপারে প্রবেশ করেছে, সেই সমস্ত নদীগুলোই হচ্ছে পূর্ববর্তী নদী। তাহলে সিন্ধু সংক্রান্ত যে বিষয়গুলো, এখানে ছবিটা খুব ভালো করে দেখবেন। আমি যে নোটসটা দেব সেখানেও ছবি আছে, অনেকগুলো আলাদা আলাদা ছবি রয়েছে, প্রত্যেকটা খুব ভালো করে দেখবেন। এবং এই অধ্যায়টা পুরোটাই আমাদের ইন্ডিয়ান ম্যাপের উপরে আমরা যতটা ম্যাপ স্টাডি করতে পারবো যত বেশি, তত এই অধ্যায়টা কিন্তু আমরা মনে রাখতে পারবো। এবং এটা এত গুরুত্বপূর্ণ অধ্যায়, এত সংখ্যক প্রশ্ন এখান থেকে হয়, মানে এটা তো একটা বেস যে নদীগুলো আছে তাদের উৎপত্তি কোথায়, কোনটা মোটামুটি কত দৈর্ঘ্য, কোথায় গিয়ে পড়েছে, আরও বেশি কিছু তার সাথে জড়িত ইনফরমেশন থাকে, কোন নদীর তীরে কোন শহর তৈরি হয়েছে, কোন নদীর ওপরে কি বাঁধ দেওয়া হয়েছে, এই রকম ধরনের অজস্র অসংখ্য প্রশ্ন এই অধ্যায়। নদী হচ্ছে আমাদের মানে জীবন পথ। নদী ছাড়া একটা সভ্যতাকে কল্পনা করা যায় না। নদীর তীরে সভ্যতা তৈরি হয়েছিল। এখনো পর্যন্ত যত বড় বড় শহর আছে সারা পৃথিবীতে, হয় দেখব আমরা নদীর তীরে, নয়তো সমুদ্রের তীরে। তো এর গুরুত্ব নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আমি এটা বললাম এই কারণে যে এই অধ্যায়টা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে দ্বিতীয় হচ্ছে নদ নদী। তো আমরা বিভিন্নভাবে এবং ম্যাপ স্টাডি করে, ইনফরমেশন চার্ট তৈরি করে এগুলো। তো তাহলে সিন্ধু এবং চলে আসবো গঙ্গাতে। গঙ্গা উৎপত্তি হচ্ছে উত্তরাখণ্ডে। গঙ্গার উৎপত্তি উৎস দেখতে পাচ্ছি আমরা উত্তরাখণ্ড। আচ্ছা, অন্তর্গত হিমালয়ের কোন অংশের অন্তর্গত? হুমায়ুন হিমালয় স্যার। কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়। এখানে উত্তরাখণ্ড মানেই হচ্ছে উত্তরাখণ্ডের পুরোটাই কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। ঠিক আছে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এটা উৎপত্তি হয়েছে। উৎস নিয়ে আরও কিছু বলার আছে। বিভিন্ন সময় তো ভাগীরথী নাম, তার সাথে অনেকগুলো নদী এসে মিলেছে, সেগুলো আমি পরে আলোচনা করছি, আগে মূল অংশটা আলোচনা করে নিই। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত এটার উচ্চগতি দেখতে পাওয়া যায়। উৎস এখানে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি, হরিদ্বারের পরে এটা সমভূমি। যখন উৎস শুরু হচ্ছে তখন এর নাম কিন্তু ভাগীরথী। ভাগীরথী। এবং কখন থেকে গঙ্গা না, দেবপ্রয়াগ থেকে গঙ্গা। অলকানন্দা
যখন গঙ্গাতে এসে মিলছে, অলকানন্দা যখন গঙ্গাতে এসে মিলছে, তখন ভাগীরথীর নাম হচ্ছে গঙ্গা। মানে ভাগীরথীতে এসে যখন মিলছে দুটো নদী, অলকানন্দা এবং ভাগীরথী, দুটো মিলিত হওয়ার পরে এর নাম হচ্ছে গঙ্গা। এবার অলকানন্দাতে অনেকগুলো নদী এসে পড়েছে, সেগুলো আমাদেরকে জানতে হয়, কারণ এগুলো হচ্ছে এক একটা প্রয়াগ। যেমন এই ভাগীরথী আর অলকানন্দা দেবপ্রয়াগে গিয়ে মিলেছে। তো এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আমি একটু এখানে ছবিটা দেখাবো। বোর্ডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো গঙ্গা এইভাবে প্রবাহিত হয়েছে, এসেছে, মানে ভাগীরথী, এইটা হচ্ছে গোমুখ। এদিকে অলকানন্দা এসে মিলছে, তারপরে এই জায়গার, এটা হচ্ছে দেবপ্রয়াগ। যেখানে অলকানন্দা ভাগীরথী এসে মিলছে অলকানন্দার সাথে দেবপ্রয়াগে। এরপর থেকে এই প্রবাহের নাম হচ্ছে গঙ্গা। আচ্ছা, এবার অলকানন্দাতে মান্দাকিনী এসে মিশছে তার আগে, গঙ্গাতে মেলার আগে এখানে অনেকগুলো প্রয়াগ আছে। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে মান্দাকিনী এসে মিলছে। এখানে পিন্ডার গঙ্গা এসে মিলছে। কর্ণপ্রয়াগ, পিন্ডার গঙ্গা, আচ্ছা, এখানে নান্দাকিনী এসে মিলছে নন্দপ্রয়াগে। আর অলকানন্দা এখানে বদ্রীনাথ থেকে অলকানন্দা এখানে উৎপত্তি হচ্ছে। অর্থাৎ অলকানন্দার সাথে আরও অনেকগুলো নদ নদী এসে কিন্তু মিশছে। এবং আচ্ছা, এখানটা একটু ঘিঞ্জি হয়ে গেছে, আমি জায়গাটা আরেকটু পরিষ্কার করে দেখাচ্ছি। এইটা হচ্ছে অলকানন্দা। অলকানন্দার প্রবাহে অনেকগুলো পরপর প্রয়াগ তৈরি হয়েছে। যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। এখানে এসে মিলেছে ধৌলিগঙ্গা। ধৌলিগঙ্গা যেখানে মিলছে, এটার নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ। তারপরে নন্দাকিনী এসে মিলছে নন্দপ্রয়াগে। পিন্ডার গঙ্গা মিলছে কর্ণপ্রয়াগ। আর এখানে মান্দাকিনী এসে মিলছে রুদ্রপ্রয়াগ।
এই হচ্ছে অলকানন্দার এতগুলো প্রবাহ। এবার এই অলকানন্দা এই প্রবাহ নিয়ে এখানে এসে ভাগীরথীর সাথে যখন মিলছে আলটিমেটলি, তখন সেটার নাম মানে গঙ্গা নামে পরিচিত হচ্ছে এবং তারপর সেটা প্রবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে দেবপ্রয়াগ। তাহলে এটা হচ্ছে পঞ্চপ্রয়াগ। পরপর 5টা প্রয়াগ পার হয়ে নদ নদী এরকম মিলিত হয়েছে এবং এই প্রত্যেকটা প্রয়াগ মানে কোন নদীর সাথে কোন নদী মিলে কোন প্রয়াগে তৈরি করেছে, কোন প্রয়াগ তৈরি করেছে কোন নদীর সাথে কোন নদী, সেটা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো এই প্রত্যেকটা এখানে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু এমসিকিউ তৈরি হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করছি। পঞ্চপ্রয়াগটা একবার বলুন, পঞ্চপ্রয়াগ যেটা বললেন। এই যে পাঁচটা যে প্রয়াগ তৈরি হয়েছে, পাঁচটা মানে পরপর যে 5টা প্রয়াগ তৈরি হয়েছে, এই 5টা প্রয়াগকে একসাথে পঞ্চপ্রয়াগ বলে। বিষ্ণু প্রয়াগে ধৌলিগঙ্গা এসে মিলছে, নন্দপ্রয়াগে নন্দাকিনী মিলছে, কর্ণপ্রয়াগে পিণ্ডার গঙ্গা মিলছে, রুদ্রপ্রয়াগ মান্দাকিনী মিলছে, আর দেবপ্রয়াগ ভাগীরথী আর অলকানন্দা মিলছে। তারপরের প্রবাহটা হচ্ছে গঙ্গা, এবং এই গঙ্গা প্রবাহিত হয়েছে একদম আপ টু সমভূমি প্রবাহ প্রবাহিত হয়েছে হরিদ্বার পর্যন্ত। হরিদ্বারের পরে এটা মানে উচ্চগতি হচ্ছে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বারের পরে এটা মধ্যগতিতে পড়ছে বা সমভূমি প্রবাহে পড়ছে। কতদূর পর্যন্ত? হরিদ্বার থেকে একেবারে এখানে রাজমহল পাহাড় পর্যন্ত। এখানে রাজমহল পাহাড় রয়েছে, আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে পড়েছি, ভূপ্রকৃতিতে পড়েছি, এখানে রাজমহল পাহাড়। সেইখানে একটা বাঁক নিয়েছে গঙ্গা, বাঁক নেওয়ার পরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, তারপর দুটো ভাগে ভাগ হয়েছে, পদ্মা চলে গেছে মূল প্রবাহ, আর ভাগীরথী হুগলি চলে গেছে বঙ্গোপসাগর, আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্য দিয়ে। এখন এই মধ্যগতিতে কিন্তু অনেকগুলো পরপর নদী এসে মিলছে গঙ্গাতে। তো পরপর কোনটা মিলেছে, কোনটার সাথে কোনটা পরপর আছে, সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে হচ্ছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। আচ্ছা, গঙ্গার এই যে এত প্রবাহ, এত জল প্রবাহ, মাঝে মধ্যে শুনে থাকবেন যে গঙ্গোত্রী হিমবাহ কিন্তু অনেকটা গলে যাচ্ছে, গলে গেছে। একেবারে যদি রিসেন্ট নিউজ দেখেন, গঙ্গোত্রী হিমবাহ কিন্তু অনেকটা গলে গেছে। তো গঙ্গার জল আসার কারণ হচ্ছে অনেকগুলো, মানে প্রবাহ, এত জল প্রবাহ থাকার কারণ হচ্ছে এই যে এতগুলো উৎস থেকে জল এসে এখানে পড়ছে। কোথাও যদি জলের পরিমাণ কমে, অন্যান্য জায়গা থেকে এসে কিন্তু সেটা অনেকটাই মেকআপ হয়ে যায়। তো এখানে এই যে এতগুলো নদী রয়েছে, সবগুলো এসে কিন্তু গঙ্গা থেকে মিলেছে। ঘরঘরা, গণ্ডক, কোশি, এখানে গোমতী, তার আগে রামগঙ্গা রয়েছে। এগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী। প্রত্যেকটা নিয়ে যদি আলোচনা করি, যে কোশি 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 সপ্তকোশি বলা হয়, 7টা নদী এখানে পরপর এসে মিলেছে এবং প্রচুর পরিমাণ জল এসে কিন্তু এখানে মেশে, এবং এই কারণে বিহারে প্রায়শই এটা বন্যা তৈরি করে কোশি। তো যাই হোক, গঙ্গার যে মোট দৈর্ঘ্য আমরা জানি 2525 কিলোমিটার। আর গঙ্গার যে ডান তীরের উপনদীগুলো রয়েছে, এখানে হচ্ছে যমুনা, যেটা এলাহাবাদ বা প্রয়াগরাজে গিয়ে গঙ্গার সাথে মিলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদীগুলোর মধ্যে হচ্ছে যমুনা। গঙ্গার হচ্ছে সবচেয়ে দীর্ঘতম যদি বলা হয়, গঙ্গার সবচেয়ে দীর্ঘতম উপনদী কোনটা, সেটা অবশ্যই যমুনা। এবার যমুনারতে আবার অনেকগুলো নদী এসে মিলেছে, সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চম্বল। চম্বল চম্বল কিন্তু যমুনাতে গিয়ে মিশেছে। তারপরে হচ্ছে বেতোয়া, চম্বল, বেতোয়া, এবং এখানে হচ্ছে একটা নদী আছে কেন।
কেন, চম্বল, বেতোয়ার, কেন, এই তিনটে উপনদী কিন্তু যমুনার রয়েছে। তো চম্বলের আবার এখানে আমরা দেখব চম্বল, পার্বতী, বানাস এই নদীগুলো গিয়ে চম্বলে মিলেছে এবং চম্বল গিয়ে যমুনাতে। তো এই ম্যাপটা মনে রাখতে হবে, চম্বল, বেতোয়া, এখানে কেন। পাশেই কিন্তু মানে চম্বল উপত্যকাতেই কিন্তু ব্যাডল্যান্ড দেখতে পাওয়া যায়। আমরা মৃত্তিকা ক্ষয়ের আগেই আলোচনা করেছি, ব্যাডল্যান্ড বা বধভূমি যেটা, সেটা কিন্তু এই চম্বল উপত্যকাতে মানে সবচেয়ে প্রমিনেন্ট একটা ভূমিরূপ যেটা দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এই চম্বল উপত্যকাতে। কারণ এটাই একেবারে মধ্যপ্রদেশের যে শুকনো অঞ্চল, শুষ্ক এলাকা, মানে উষ্ণ এবং শুকনো এলাকা, সেখান দিয়ে এটা প্রবাহিত হয়েছে। আর তারপরে আরেকটা এখানে উপনদী হচ্ছে সোন, উত্তর বাহিনী নদী। আমরা যদি দেখি এখানে দেখব নর্মদা এবং সোন, এরা কিন্তু এখানে অমরকণ্টকের কাছে উৎপন্ন হয়েছে। দুটো হচ্ছে বিপরীতমুখী জলপ্রবাহ, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, একদিকে চলে গেছে নর্মদা আর একদিকে চলে গেছে সোন। তো সোনকে কিন্তু আমরা উত্তর বাহিনী নদী বলি এবং সোন কিন্তু গঙ্গার উপনদী, গঙ্গার ডান তীরের উপনদী, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদীগুলোর মধ্যে অন্যতম ডান তীরের উপনদী সোন। তো নর্থ কোয়েল, রিহান্দ এরকম কিছু গুরুত্বপূর্ণ উপনদী কিন্তু সোনের রয়েছে। উত্তর কোয়েল এবং রিহান্দ, রিহান্দ খুব গুরুত্বপূর্ণ। রিহান্দের উপরে জলাধার তৈরি করা হয়েছে, সেটা আমরা পরে এগুলো আলোচনা করব। যেটা বললাম, এই অধ্যায়টা কিন্তু খুব বড় একটা অধ্যায়, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আমাদের প্রত্যেকটা ধরে ধরে এখানে মনে রাখতে হবে। আর প্রচুর এমসিকিউ এখানে হয়, আমি আলাদা করে একটা এমসিকিউ দিয়ে দেব পোর্শন উইথ ম্যাপ। এই অধ্যায়টা কিন্তু মানে ফিজিক্যাল জিওগ্রাফি যেমন পুরোটাই ম্যাপ দিয়ে মনে রাখতে হয়, তবু সেটা মানে তুলনামূলক কিছুটা লিমিটেড। কিন্তু এই নদ নদী অধ্যায়ে এত রকমের প্রশ্ন হয়, এত টাইপের প্রশ্ন হয়, প্রচুর প্রচুর সংখ্যক প্রশ্ন আছে। তো আমি ম্যাক্সিমামটাই আপনাদের উইথ ম্যাপ পোর্শনটা দিয়ে দেবো। তো এটা তৈরি করে নেবেন, আপনারা যেমন ডিসকাশন করছেন এটা তেও ডিসকাশনটা রাখবেন এবং পুরোটা একদিনে কভার করা সম্ভব হবে না, কারণ অনেকটাই বড় অধ্যায়গুলো এবং প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন। এই যে উত্তর কোয়েল এর কথা বলছি বা রিহান্দের কথা বলছি, এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন হয়। এগুলো কিন্তু সব সোনের উপনদী। আচ্ছা, এখানে ঘরঘরা, ঘরঘরা হচ্ছে এটা কিন্তু মানস সরোবরের কাছে গুরলা মান্ধাতা, সেখান থেকে তৈরি হয়েছে। আর এর একটা গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে সরযু, যার তীরে অযোধ্যা শহরটা অবস্থিত। বলছি স্যার, এই ঘরঘোড়া আর ঘাঘর কি একই নদী? কি বলেন? ঘরঘরার ঘাঘর বলে একটা নদীর নাম শুনেছিলাম, তো একই নদীকে বলে নাকি আলাদা? আপনার ঘাঘর। কথাটা খুব মানে খুব আস্তে শোনাচ্ছে। স্যার, ঘরঘোড়া আর ঘাঘর নদী কি একই না আলাদা? হ্যাঁ, এটাকে বিভিন্ন জন বিভিন্ন রকম উচ্চারণ করেন, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম উচ্চারণ করেন। অনেকে ঘাগরা বলেন, GHAGHARA, তো বিভিন্ন জন বিভিন্ন রকম উচ্চারণ করেন, ওটা নিয়ে সমস্যা নেই। এখন বলি স্যার, ওটাই কি সরস্বতী? না না না, সরস্বতী আলাদা। সরস্বতী অনেক দিকে অনেক রকম আছে। সরস্বতী অ্যাকচুয়ালি এইখানে প্রবাহ ছিল, রাজস্থানের এদিকে, সপ্তসিন্ধুর অন্যতম নদী। সরস্বতী আলাদা। তো ঘরঘরা নিয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জল প্রবাহের দিক থেকে যদি বলা হয় গঙ্গার বৃহত্তম উপনদী, গঙ্গার বৃহত্তম উপনদী সেটা কিন্তু ঘরঘরা। গঙ্গার দীর্ঘতম উপনদী যমুনা, গঙ্গার বৃহত্তম উপনদী সেটা কিন্তু ঘরঘরা। ঠিক আছে, মানে
প্রচুর জল এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই যে যেটা বলছিলাম যে হিমালয় পার করে এসেছে, এরও অনেক উপনদী আছে, সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু প্রচুর জল এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। সবচেয়ে বড় মানে বৃহত্তম উপনদী হচ্ছে ঘরঘরা, গঙ্গার। আচ্ছা, এখানে দামোদরও রয়েছে, দামোদরও কিন্তু ডান তীরের উপনদী গঙ্গার। বাংলার দুঃখ বলা হতো একটা সময়, যখন ডিভিসি তৈরি হয়নি। আচ্ছা, গন্ডক, গন্ডকও কিন্তু তৈরি হয়েছে নেপাল এবং তিব্বতের সীমান্তের কাছে, হাজিপুরের কাছে এটা গঙ্গাতে গিয়ে মিলেছে। আচ্ছা, কোশি, প্রচুর জল প্রবাহিত হয়, এর মধ্য দিয়েও বন্যা তৈরি হয়। তো এগুলো প্রত্যেকটা আমাদেরকে মনে রাখতে হবে, এখানে অনেক তথ্য রয়েছে, আমি সব নদীর দৈর্ঘ্য মনে রাখতে। মূল যে নদীগুলো রয়েছে একটু দৈর্ঘ্যটা আমাদের উপনদী সম্পর্কিত বিষয়গুলো এখানে আলোচনা করলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেগুলো এখানে আমি হাইলাইট করেছি। এদিকে আছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র স্যার, হ্যালো স্যার, বলুন। বলছি স্যার, যেই উপনদীগুলো বললেন এগুলো তো মধ্যগতিতে। হ্যাঁ, মধ্যগতিতে। আর স্যার তাহলে ওই উচ্চ গতিতে কি একটাই আছে, ওই যেটা অলকানন্দা? মূলত একটাই, এবার ছোট, ঠিক আছে, মূলত একটাই উচ্চগতিতে। কারণ উচ্চগতিতে তো অন্য জায়গা থেকে এসে মেলাটা এতটা সহজ নয়, ঢাল অন্যদিকে চলে যায়, মূল ঢালের সাথে নদী এসে মেলাটা এত সহজ নয়। যাই হোক, মূল গুরুত্বপূর্ণ একটাই আছে। ঠিক আছে। আচ্ছা, ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের বৃহত্তম নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ভারতের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র। কারণ ব্রহ্মপুত্র দিয়ে প্রচুর জল প্রবাহিত হয়। এখনও আমরা যদি দেখি আসামে কিন্তু বন্যা দেখতে পাবো। এই যে এত দূর প্রবাহিত হয়ে এসেছে ভারতের সীমান্তের একেবারে সমান্তরালে, তিব্বতে মানস সরোবরের কাছে চেমাংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে এবং তারপর একেবারে পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেছে। তারপর এখানে ইয়াংয়াপ পাস দিয়ে ভারতে প্রবেশ করেছে। তিব্বতে এটাকে বলা হচ্ছে ইয়ারলুং সংপো বা সংপো বলা হচ্ছে। অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করছে তখন এর নাম হচ্ছে দিহং। তো দিহং যখন লোহিত এবং দিবংয়ের সাথে মিলিত হচ্ছে, যে লোহিত এবং দিবংয়ের সাথে মিলিত হচ্ছে, তখন এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আপ টু ধুবড়ি পর্যন্ত এখানে প্রবাহিত হয়েছে এই পর্যন্ত। তারপর বাংলাদেশে চলে যাচ্ছে নদী, বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। পদ্মার সাথে মিশেছে, তারপরে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। এখানে পদ্মার সাথে যখন মিলছে তখন নাম হচ্ছে মেঘনা এবং সেটা বঙ্গোপসাগরে। যাই হোক, আমাদের এটুকু মনে রাখতে হবে, এখানে প্রথমে যখন ঢুকছে, ভারতে যখন ঢুকছে, তখন কিন্তু এর নাম ব্রহ্মপুত্র নয়, তখন কিন্তু দিহং নাম প্রথমে আছে, তারপরে দিবং আর লোহিতের সাথে মিলিত হচ্ছে, তারপর এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবং সমভূমি প্রবাহ, এই পুরো এই জায়গাটা সমভূমি প্রবাহ আসামের মধ্য দিয়ে যখনই অরুণাচল প্রদেশ পার করে আসামে ঢুকছে তখনই এর সমভূমি প্রবাহ। এবং এটা এত চওড়া নদী, প্রচণ্ড চওড়া। মাজুলি দ্বীপটা এর ওপরে তৈরি হয়েছে
নদী দ্বীপ, যেটা নদীর মাঝখানে চড়া পড়ে পড়ে একটা বিশাল বড় দ্বীপ তৈরি হয়েছে, মাজুলি। ভারতে ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য হচ্ছে মাত্র 919 কিলোমিটার। কিন্তু যদি বলা হয় সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এদের যদি আমরা টোটাল দৈর্ঘ্য ধরি ভারতে এবং ভারতের বাইরে, তাহলে দেখা যাবে ব্রহ্মপুত্র সব থেকে লম্বা, দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কিন্তু ভারতে এর দৈর্ঘ্যটা কম, এবং ভারতের বৃহত্তম নদী, সবচেয়ে বেশি জল ব্রহ্মপুত্র দিয়ে প্রবাহিত হয়। এবার এই যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে ডেল্টা, এই যে ডেল্টা অঞ্চল, এই যে বদ্বীপ অঞ্চল, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই যে বদ্বীপটা তৈরি করেছে, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ অঞ্চল। যে কারণে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, সেটা কিন্তু এখানে তৈরি হয়েছে, এখানেই তৈরি হয়েছে। তো তাহলে এটা এখানে তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার ব্রহ্মপুত্র ডান তীরে সুবনশিরি, কামেং, বেলছিরি এবং এখানে খুব গুরুত্বপূর্ণ তিস্তা, তিস্তা কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী, ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে বাংলাদেশের মধ্যে। আর বাম তীরের উপনদী হচ্ছে বুড়িদিহং, ধানসিরি, দিসং, এইগুলো। তাহলে এই যে ডান তীর বাম তীর, কোন নদীর কোনটা ডান তীরের উপনদী, কোনটা বাম তীরের উপনদী, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে প্রত্যেকটা থেকে। স্যার লোহিতটা ডান তীরের তো? ডান তীরের। তো তাহলে এগুলো হচ্ছে আমাদের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। বেসিক আইডিয়া। এরপরে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে আসবে। আচ্ছা, ডান তীরের একটা গুরুত্বপূর্ণ নদী মানসের কথা বলা হয়নি, মানসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানস ন্যাশনাল পার্কের কথা আমরা জানি, তো মানসও কিন্তু ব্রহ্মপুত্রের ডান তীরের গুরুত্বপূর্ণ উপনদী। তো তাহলে এগুলো খুব ভালো করে তৈরি করবেন, আমি নোটসটা দেব। আর দক্ষিণ ভারতের যে নদীগুলো সেটা আমি নেক্সট দিন আলোচনা করব। আচ্ছা, এই দিকের আরও এই নদীগুলোর আলোচনাটা আমি করে দিই, যেগুলো পশ্চিম বাহিনী নদী। এদিকে পশ্চিম দিকে যে সমস্ত নদ নদীগুলো রয়েছে, লুনি, সবরমতী, মাহি, নর্মদা এবং তাপ্তি। তো লুনি নদী হচ্ছে, আমরা জানি লুনি অন্তর্বাহিনী নদী, অর্থাৎ যার উৎসটাও ভারতের মধ্যে, যেগুলো সাগরে গিয়ে মহাসাগরে গিয়ে পড়েছে সেগুলোকে আমরা অন্তর্বাহিনীর মধ্যে ধরি না, কারণ সাগর মানেই সেটা আন্তর্জাতিক ক্ষেত্র। তো লুনি হচ্ছে আমাদের অন্তর্বাহিনী নদী, আরাবল্লী পর্বতে আনাসাগর হ্রদের কাছে উৎপন্ন হয়েছে এবং এটা গিয়ে পড়েছে গুজরাটের এখানে কচ্ছের রানে গিয়ে পড়েছে।
সবরমতী। সবরমতী আরাবল্লী পর্বতে উৎপন্ন হয়েছে। এখানে আরাবল্লী পর্বত মেওয়ার অঞ্চলে, এবং এটা কিন্তু খাম্বাত উপসাগরে পড়েছে। আচ্ছা, খাম্বাত উপসাগর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে এই সবরমতী, মাহি, তাপ্তি, নর্মদা, 4টে নদী এখানে কিন্তু খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপসাগর খাম্বাত। এবং আশ্চর্যজনকভাবে এখানে কিন্তু কোনো নদীরই বদ্বীপ দেখতে পাওয়া যায় না। বিভিন্ন কারণ আছে। গভীর উপকূল অঞ্চল, গভীর মহীসোপান অঞ্চল, এখানে কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত নদী ইত্যাদি বিভিন্ন কারণে এখানে বদ্বীপ তৈরি হয়নি। যাই হোক, তাহলে সবরমতী রাজস্থান, গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। তারপরে মাহি। মাহি উৎপন্ন হয়েছে এখানে বিন্ধ্য পর্বতে। এখানে বিন্ধ্য এবং সাতপুরা পরপর আছে। আমরা যদি এই স্ট্রাকচারটার কথা মনে করি, এখানে বিন্ধ্য, তারপরে রয়েছে সাতপুরা। তাহলে বিন্ধ্য থেকে মাহি উৎপত্তি হয়েছে, এবং এটা কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করছে। এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবেন, একবার এই উপর দিকে যাচ্ছে, আবার নিচে দিকে যাচ্ছে। তো এইখান দিয়ে কর্কট ক্রান্তি গেছে, এই জায়গাটা দিয়ে। এইখানটা দেখলেই বুঝতে পারবেন, এইখান দিয়ে দুবার গেছে। তো মাহি হচ্ছে কর্কট ক্রান্তিকে দুবার অতিক্রম করেছে। এটাও খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। আচ্ছা, তারপর হচ্ছে নর্মদা এবং তারপরে তাপ্তি। তো নর্মদা অমরকণ্টক, এখানে অমরকণ্টক শৃঙ্গে তৈরি হয়েছে, যেটা একটু আগে বলছিলাম। এখানে দেখলেই বুঝতে পারবেন সোন আর নর্মদা দুটো কিন্তু পাশাপাশি উৎপন্ন হয়েছে অমরকণ্টকের কাছে। তো এইখানে আর একটু পরিষ্কার বুঝতে পারবেন, এই জায়গাটাতে এই দুটো পাশাপাশি তৈরি হয়েছে, তৈরি হয়ে এখানে গিয়ে পড়েছে। তো নর্মদা দৈর্ঘ্য যথেষ্ট বেশি। নর্মদা 1312 কিলোমিটার খাম্বাত উপসাগরে পড়েছে, এবং এর উপনদীগুলো হচ্ছে হিরণ, শক্কর, বর্ণা। এগুলো জিজ্ঞাসা করা হয়, হিরণ, বর্ণা, এবং ধোঁয়াধার জলপ্রপাত তৈরি হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীতে রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। এখানে বিন্ধ্য পর্বত আছে নর্মদার উত্তরে, নর্মদার দক্ষিণে এখানে সাতপুরা পর্বত, আর নর্মদা বিন্ধ্য সাতপুরার যে গ্রস্ত উপত্যকা, সেই গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। তারপরে তাপ্তি মহাদেব পর্বতে তৈরি হয়েছে। এখানে মুলতাই পাহাড় মহাদেব পর্বতের, খাম্বাত উপসাগরে পড়েছে। বেতুল, সিপ্রা, পূর্ণা এগুলো হচ্ছে তাপ্তির উপনদী। এরও বদ্বীপ নেই, এটাও গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত। এখানে সাতপুরা রয়েছে, সাতপুরার পরে এখানে যে উপত্যকা, সেই উপত্যকা দিয়ে প্রবাহিত। উকাই বাঁধ তৈরি হয়েছে তাপ্তিতে। তো এই চারটেই কিন্তু এখানে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। তাহলে প্রত্যেকটা নদী কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নদী। ঠিক আছে, যে তথ্যগুলো বললাম, আর যেটা আপনাদের কাজ সেটা হচ্ছে কিন্তু ম্যাপ স্টাডি করবেন বারবার, কারণ এর সাথে জড়িত যে আরও ফার্দার ইনফরমেশন, কোনটার ওপর কোন বাঁধ আছে, কোনটা ডান তীরের উপনদী, কোনটা বাম তীরের উপনদী ইত্যাদি নানান রকমের অজস্র অসংখ্য তথ্য, কোন নদী তীরে কোন শহর। তো আমাদের মনের মধ্যে যদি ম্যাপটা বসে যায়, খুব সহজে কিন্তু আমরা উত্তরটা করতে পারবো। আর না হলে কিন্তু ওই যদি শুধু বারবার চর্চা করি, মনে করার চেষ্টা করি, সেটা কিন্তু মনে রাখাটা খুব কঠিন হবে। আমাদের কাজ হচ্ছে এই খুব ভালো করে ম্যাপ স্টাডি করা। যত ম্যাপ স্টাডি করবেন, পুরো ফিজিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল পার্টটাও বটে, ম্যাপ স্টাডির ওপরে যত গুরুত্ব দেবেন তত ভালো করে এগুলো মনে থাকবে। স্টাডির ওপরে কিন্তু
গুরুত্ব দেব। ঠিক আছে, আমি এমসিকিউটাও দিয়ে দেব এর সাথে সাথে। অনেকটা বড় পোর্শন, আপনারা কিন্তু এটা তৈরি করা শুরু করে দেবেন, পারলে ডিসকাশনে রাখবেন। আমি নেক্সট দিন এর দক্ষিণের যে গুরুত্বপূর্ণ নদ নদীগুলো আছে সেটা, প্লাস এর সাথে জড়িত আরও যে সমস্ত ইনফরমেশান যেগুলো নিয়ে আমি কথা বলছিলাম, নদীর প্রপাত, শহর, বহুমুখী নদী পরিকল্পনা এবং হ্রদ, গুরুত্বপূর্ণ হ্রদ, যেহেতু জলাশয় এটা নিয়ে অংশ, তো হ্রদের ব্যাপারটাও কিন্তু আমাদের এর সাথে সাথে তৈরি করে নিতে হবে। সুতরাং এটা কিন্তু যথেষ্ট বড় এবং গুরুত্বপূর্ণ, এবং দেখবেন এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। নদী প্রকল্প থেকে শুরু করে নদী তীরবর্তী শহর থেকে শুরু করে, এগুলো যদিও স্ট্র্যাটেজিকের পার্ট, আমরা এটা করছি মানে এর সাথে সাথে স্ট্র্যাটেজিকের পোর্শনটাও, এবং দেখবেন অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকে। তো সেই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি বা এতবার বলছি আমি, আপনারা সাথে সাথে কিন্তু এটা তৈরি করে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।